নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে গল্পটি পড়ে শোনাব সেটি লিখেছেন এ যুগের খ্যাতনামা লেখিকা প্রতিভা বসু। গল্পের নাম সুধাদি ও তার মেয়ে। বাড়ি ফিরতে সুধাদির অনেক রাত হয়ে গেল। অমলই দিয়ে গেল তার গাড়িতে। আজ অমলের ছেলের জন্মদিন ছিল। অমল তার ভাইয়ের বন্ধু, ভাইয়ের সহপাঠী। ভাই যখন তার কাছে থেকেই পড়াশোনা করত, সেই সময়ে তার ভাইয়ের এই দিদি, তারও দিদি ছিল। সুধাদি বলতে সে অজ্ঞান। এখনো এতখানি বয়সেও সুধাদিকে সে এক বিন্দু ভোলেনি। থাকে বোম্বেতে। সেখানকার এক মহা প্রতিপত্তিশালী লোক, ব্যবসা বাণিজ্য করে অঢেল টাকার মালিক। বহুকাল বাদে কলকাতা এসেছে। এসেই সুধাদির খোঁজ। এ বাড়িটা সে চিনত না। কার কাছে জেনে সকালেই এসে হাজির। তক্ষুনি নিয়ে গেল সঙ্গে করে। তার নিজের ভাই মাধব স্বদেশ ছেড়ে এখন বিদেশবাসী। সেখানেই সেটেল করেছে। বিয়ে অবশ্য সেখানে করেনি, বিয়ে করতে দেশে এসেছিল। দিদির পছন্দ করা মেয়ে বিয়ে করে চলে গেছে। সুখে আছে, মেয়ে হয়েছে দুটি। 4-5 বছর অন্তর অন্তর একবার আসে, মাস দুই থাকে, আবার চলে যায়। দেশে দিদি ছাড়া টানও নেই কিছু। বাবা নেই, মা নেই, আর অন্য কোনো ভাই বোনও কেউ নেই। একমাত্র দিদির টানই টান। আগে দিদির জন্য ভাবত, চিন্তা করত, টাকা পাঠাতো। এখন জানে দিদির সব দুঃখই মুছে দিয়েছে তাঁর ছেলে। সবাই জানে অভিজিৎ মা অন্তু প্রাণ, বুদ্ধিমান, হৃদয়বান, কর্তব্যপরায়ণ, সব দিক থেকেই অতি চমৎকার। ওর বাবা মারা গিয়েছিলেন ওর 4 বছর বয়সে। সুধাদিকে একেবারে অকুল পাথরে ভাসিয়ে দিয়ে গিয়েছিলেন। ঈশ্বরের অশেষ করুণায় সেই দুঃখের সাগর তিনি পার হতে পেরেছেন। অভিজিৎ ইঞ্জিনিয়ার, ভালো উপার্জন করে, বিয়ে করেছে, পিতা হয়েছে। এখন আর দিদির জন্য চিন্তা করে না মাধব। সুধাদির নাম স্নেহ সুধা, কিন্তু স্নেহটা কখনোই কেউ ব্যবহার করে না। সুধাই নাম। সুধাও নন, একেবারে সর্বজনীন সুধাদি। যখন তার বয়স অল্প ছিল, বাবা, কাকা, জ্যাঠাদের যৌথ পরিবারে তিনি ছিলেন সকলের বড়। ওই বাড়ির বড় মেয়ে। শুধু ওই বাড়ির নয়, পিসি, মাসি, মামা, সকলের ছেলেমেয়েদের মধ্যেই তিনি বড়। ডাকা উচিত ছিল বড়দি। বাড়িতে মেয়ের সংখ্যা ভীষণ কম। ছোট কাকার জ্যাঠামশাইয়ের তো মেয়েই নেই। বড় কাকারও 2 ছেলের পরে একটি মাত্র মেয়ে। সে সুধাদির চাইতে অন্ততপক্ষে 17 বছরের ছোট। এই সুধাদি একাদিক্রমে 17 বছর একমাত্র কন্যা হিসেবে সারা বাড়ির একচেটিয়া আদর 16 আনার জায়গায় 18 আনা ভোগ করে গেছেন। এতগুলো কাকা, কাকিমা, জ্যাঠা জেঠি, মা, বাবা, দাদু, ঠাকমার আহ্লাদে নরম সুধাদি যেন আরও নরম হলেন, আরও নম্র। ভাই বোনেদের যত আবদার সুধাদির সঙ্গে, গুরুজনদের যত কথা সুধাদির সঙ্গে, বাড়ির যত দায়িত্ব সব সুধাদির। এসব ঢাকা আসার সময়কার কথা। তিনি ঢাকার থেকেই বিএ পাশ করেছিলেন। কলকাতা এলেন স্বাধীনতার পরে। অবশ্য ঠিক তখনই নয়, দ্বিতীয়বার দাঙ্গার পর। বাবা মস্ত ডাক্তার ছিলেন সেখানে, দাদু উকিল ছিলেন, জ্যাঠামশাই কৃষি অফিসের বড়বাবু, ছোট কাকা অধ্যাপক, আর বড় কাকা গ্লাস ফ্যাক্টরি ম্যানেজার। আর্থিক মানসিক 2 দিক থেকেই তাদের পরিবার অতি সুখে দিন কাটাচ্ছিল। ভেঙে গেল। পালাবার সময় যে যেখানে পারে চলে গিয়েছিল। অনেক দিন পর্যন্ত সেই যৌথ পরিবারের আনন্দময় দিনগুলোর জন্য ভীষণ মন কেমন করত সুধাদির। ভাই বোনদের সারা দিনমান সুধাদি সুধাদি ডাকটা কান থেকে যেন আর যেতেই চাইতো না। যে কোনো একটা ডাকি সুধাদি শুনে কেন রে বলে উঠে দাঁড়াতেন। জ্যাঠা কাকাদের কণ্ঠস্বর শোনার অভ্যাসও বহুদিন তাকে কষ্ট দিয়েছে। এখন তিনি সারা পাড়া আর কাজের জায়গার
সুধাদি। অবশ্য কলকাতা আসার বছরখানেকের মধ্যেই বিয়ে হয়ে গিয়েছিল। বলা যায় বিশ্বজিৎ তাকে এক ধরনের বাধ্য করেছিল বিবাহ করতে। বিশ্বজিৎ বড় কাকিমার দাদার ছেলে। সে ঢাকাতে তাদের বাড়িতে এসে যখন বিএ ক্লাসে ভর্তি হলো, সুধাদি তখন ম্যাট্রিক ক্লাসে উঠেছেন। সুধাকে পড়িয়েছিল বিশ্বজিৎ। আবার সুধা যখন আইএস সেকেন্ড ইয়ার, বিশ্বজিতের বিয়ে পরীক্ষা শেষ, এবার সে চলে যাবে। ছাতে ডেকে নিয়ে গিয়ে হাত ধরে বলেছিল, তুমি কি কিছুই বুঝতে পারো না? সুধাদি ঠিক আকাশ থেকে পড়েনি, তবু অবাক যে হয়েছিলেন সে কথায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হাত ছাড়িয়ে নিয়ে বললেন, কি বুঝবো? বিশ্বজিৎ বলল, তোমার হৃদয় বলে কিছু নেই? সারা বাড়ির সুধামা আর সুধাদি হয়েই দিন যাবে তোমার? আচ্ছা, আজ আপনার কি হয়েছে বলুন তো? শরীর খারাপ নাকি? তুমি নিশ্চয়ই জানো এবার আমাকে এখান থেকে চলে যেতে হবে। কেন যাবেন? এমএ পড়বেন না? না। কেন? পিতামাতার হুকুম। পিসিরও ইচ্ছে নেই। নিশ্চয়ই আমার মনোভাব পিসি টের পেয়েছেন, তাই হয়তো সরিয়ে দিচ্ছেন। সুধাদি বললেন, কি মনোভাব? দুঃখিত হয়ে বিশ্বজিৎ বলল, যে জেগে ঘুমিয়ে থাকে তাকে কি আর কেউ জাগাতে পারে? এবার সুধাদি চুপ করে রইলেন। বিশ্বজিৎ কার্নিশে ঠেসান দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সোজা কথা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্রায় কান্না এসে গেল তার গলায়। সুধার রুদ্ধশ্বাস। এত পরিষ্কার ভাষায় এ কথা তিনি আশা করেননি। তার নিজের মনে এক বিন্দু প্রেম হয়নি, সেটাই হচ্ছে আসল মুশকিল। অথচ বিশ্বজিৎকে বেশ ভালো লাগে, যথেষ্ট ঘনিষ্ঠতা। ভালো লাগা আর ভালোবাসা যে ঠিক এক জিনিস নয়, সেটা ভালো করেই বুঝতে পেরে থমকে গেলেন। বোধহয় কারো পায়ের শব্দ পাওয়া গিয়েছিল সিঁড়িতে। বিশ্বজিৎ চমকে সরে গেল। সুধাদিও বাঁচলেন। এরপরে যে কয়দিন সে ছিল, সুযোগ পেলেই এসব কথা বলতো, মন খারাপ করত। সুধাদিরও মন খারাপ হতো, সান্ত্বনা দিতেন, কিন্তু প্রেম হতো না। কলকাতায় এসে বাবা ভালো প্র্যাকটিস জমাতে পারলেন না। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় টাকা, এই করতে করতেই দিনগত পাপক্ষয়। প্র্যাকটিস জমাবেন কখন? সোনাদানা, বাসনপত্র, টাকা কড়ি এসব তো কিছুই আনতে পারেননি। তাই নিজ হস্তে সস্তার দিনেও শহরের উপকণ্ঠে গিয়ে ঠিকঠাক হয়ে বসে যখন সাইনবোর্ড টাঙালেন, বিশেষ সুবিধে হলো না। কার কাছে খবর পেয়ে বিশ্বজিৎ এসে গেল এবং সঙ্গে সঙ্গে বাড়ির মস্ত সহায় হয়ে দাঁড়িয়ে গেল। মাধব তো বিশ্বতা বলতে অজ্ঞান। হবেই তো। তাকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দেওয়া, পড়ানো, সিনেমা দেখানো, চকলেট খাওয়ানো, সবই তো বিশ্বদা। মা বাবাও মুগ্ধ। মুগ্ধই নয়, প্রায় নির্ভরশীল। মা বাবার সঙ্গে অনেক ঝকাঝকি করে সুধাদি দুটো টিউশনি নিয়েছিলেন। বিশ্বজিৎ বলল, ছেড়ে দাও, আমি তো আছি। সুধাদি অবাক। সে আছে বলে সুধাদি টিউশনি ছাড়বেন কেন? চলবে কি করে? অবশ্য ওই টিউশনিতে যে চলে তা নয়, তবু অভাবের সংসার একটা তালি তো বটে। ভীষণ কষ্ট হয় বাবার জন্যে। কি ডাক সাইটে ডাক্তার তাঁর বাবা। ঢাকা শহরে প্রাণ ছিলেন ডক্টর এস.কে. রায়। আর এখানে কেউ তাঁকে চেনে না। শুধু কি ঢাকাতেই তিনি বিখ্যাত ডাক্তার? নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, এমনকি ময়মনসিংহের জমিদার বাড়ির থেকেও কল আসত তাঁর। দুহাতে উপার্জন করে কুলিয়ে উঠতে পারতেন না, না খাওয়ার সময় পেতেন না। আর এখানে পয়সা কড়ি খরচ করে চেম্বার সাজিয়ে বসে আছেন তীর্থের কাকের মতো। কখন একটি রোগী আসবে দয়া করে? রাগে, ক্ষোভে, অপমানে, দুঃখে লাল হয়ে উঠত বাবার ফর্সা মুখ। মার চোখে জল আসত, সুধাদির চোখও সজল হয়ে উঠত। এক্ষেত্রে দুটো টিউশনির টাকাও অনেক। আপ্রাণ হয়ে চাকরির চেষ্টা করছিলেন। আর বিশ্বজিৎ বলে কিনা, টিউশনি ছাড়াও আমি আছি। ও আছে তো কি,
ওর টাকায় আমরা সংসার চালাবো নাকি? বিশ্বজিৎ ভালো চাকরি করে, সায়েন্সের ছেলে, বিএসসিতে ভালো নম্বর পেয়ে পাশ করেছিল, কোথায় কোন ওষুধের কারখানায় চিফ কেমিস্ট, মাইনে ভালো, উন্নতির আশা অডেল, সবই ঠিক। তা বলে ওর থেকে সাহায্য নিয়ে সংসার চালাবেন কেন তারা? একদিন বিশ্বজিৎ বলল, আমি তোমার বাবার কাছে প্রস্তাব করি। সুধাদি ততদিন একটা স্কুলেও কাজ পেয়েছেন, বললেন, না। বিশ্বজিৎ বলল, কেন? সুধাদি অনুনয়ের সুরে বললেন, আমাকে একটু তৈরি হতে দাও। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? তোমাকে বলে কথা নয়, আমার মন একেবারেই বিয়ের জন্য প্রস্তুত নয়। তাছাড়া আমাদের ঢাকার বাড়িও দেখেছ, এ বাড়িও দেখছ। আমার মা বাবা কোত্থেকে কোথায় এসে পৌঁছেছেন, আমি কি করে স্বার্থপরের মতো বিয়ে করে চলে যাব? দাদুর একটা স্ট্রোক হয়ে গেল, কদিন আছেন কে জানে। আমাকে তিনি চোখে হারান। ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু দূর পর করে সরিয়ে রাখলে তোমার কথা কখন আমি শুনব না। এরকম লোককে ঠেকানো কঠিন। সবচেয়ে আশ্চর্য, কবে থেকে যে বিশ্বজিৎ নিজেকে এত নিকটে নিয়ে এসছে বুঝতেই পারেননি তিনি। বাঁশধানের উল্টো দিকে গঙ্গার কাছে খুব কম দামে সরকার থেকে যেসব সুন্দর সুন্দর একতলা বাড়ি বিক্রি করছিল, কাকে ধরে ব্যাংক লোন নিয়ে কিভাবে কিভাবে যেন সেরকম একটা বাড়ি কিনিয়ে দিল বাবাকে। আর সেখানে গিয়েই হঠাৎ বাবার পসার বেশ জমে গেল। তিনি হলেন সেই কলোনির একমাত্র ডাক্তার। সবাই খুশি, সবাই কৃতজ্ঞ। বিশ্বজিৎ নিভৃত হয়ে বলল, এখন এখন তার কোনো বাধা রইল না। এখন ওদের তোমার উপার্জন না হলেও চলে। এবার মত দাও, স্কুল মাস্টারি ছেড়ে দাও। ওর জন্য রীতিমতো কষ্ট হতে থাকে সুধাদির, কিন্তু কেন যেন কিছুতেই স্বামী হিসেবে ভাবতে পারেন না কে জানে। আসলে বিয়ে ব্যাপারটাই তার কাছে অনভিপ্রেত ছিল। ভেবেছিলেন একটা বছর চাকরি করে টাকা জমিয়ে আবার পড়বেন, ভর্তি হবেন এমএ ক্লাসে, আপ্রাণ চেষ্টা করবেন একটা ফার্স্ট ক্লাস পেতে। দেশ স্বাধীন হয়েছে, কত ধরনের বৃত্তি দিচ্ছে এদেশ ওদেশ থেকে, সেই রকম একটা পেতে চেষ্টা করবেন বাইরে যাওয়ার জন্য। এসব উচ্চাসা নিয়েই জল্পনা কল্পনা করতে ভালো লাগতো, তাই বিয়ের কথা একটুও মনঃপূত হতো না। প্রায় ফাঁদে পড়ে গেলেন। কেবলমাত্র বিশ্বজিৎ তো নয়, বাড়ির সকলেই তো উন্মুখ হয়ে আছে এই বিবাহের জন্য। হয়ে গেল বিয়ে। আর বিয়ের পরে মনে হলো, এই স্বর্গে আসতে তার এত অমত কেন ছিল? বিশ্বজিৎ একেবারে প্রেমের সাগরে ভাসিয়ে দিল। চরম সুখ কাকে বলে সত্যিই তিনি জানতে পারলেন ওই রকম একজন একাগ্র স্বামী পেয়ে। কিছুটা অসুবিধা হতো বিশ্বজিতের বিধবা দিদিকে নিয়ে। এই দিদি বিশ্বজিতের চেয়ে অন্তত 16 বছরের বড়, নিঃসন্তান এবং অল্প বয়সে বিধবা। বিশ্বজিৎ তার প্রাণ। 8 মাসের মাতৃহারা ভাইকে সেই যে তিনি বুকে তুলে নিয়েছিলেন, বুকের মানিক করেই রেখেছেন। বাবাও মারা গেছেন তারপরে, কিন্তু দিদি ওর মা বাবা সব। দিদি থাকলে ওর কোনো অভাবই অভাব নয়। ভাইয়ের স্ত্রীকেও দিদি অত্যন্ত স্নেহের সঙ্গেই গ্রহণ করলেন, কিন্তু অপ্রতিহত কর্তৃত্বের বোঝাও বড় কম চাপালেন না। ওঠা বসা তাঁরই কথাই চলবে। তাঁর ইচ্ছে এক চুল এদিক ওদিক হলে আস্ত রাখবেন না কারোকে। বিশ্বজিৎ, যাকে তিনি বিশু বলেন, সেই বিশুও তখন ভয়ে কাতর হয়ে পড়ে। স্ত্রীকে বলে, মেনে নাও, মেনে নাও, দিদির তো আমি ছাড়া আর কেউ নেই। সারা রাত বুকের মধ্যে ভরে রেখে বলে, তোমার তো আমি আছি, আমার তুমি আছো, কিন্তু দিদির কি শূন্য জীবন। সেই মানুষ বিবাহের মাত্রই 6 বছর বাদে দিদির চেয়েও তাকে বেশি শূন্য করে যখন চিরকালের জন্য চলে গেল, তখন সুধাদির বয়স মাত্রই 27 বছর। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে সংসারের। বাবা আর দাদু 6 মাসের আড়াআড়ি মারা গেছেন। মাধবকে নিয়ে কোনো ক্রমে বেঁচে আছেন মা আর ঠাকুমা। মাধব আয়ে পড়ছিল তখন। বিশ্বজিৎ তাকে নিজের কাছে নিয়ে এসেছিল, তার সব ভার নিজে নিয়েছিল,
মা ঠাকুমাকে সাহায্য করতো নানাভাবে। মাধব টিউশনি করত, সেই টাকাটা মাকেই দিত। মাধবের হাত খরচ, কলেজ খরচ, যাতায়াত সব দিত বিশ্বজিৎ। বিশ্বজিতের মৃত্যুতে একসঙ্গে দুটো বাড়ি ধ্বংস হয়ে গেল। তবে মাধব তার পরীক্ষায় সাংঘাতিক ভালো ফল করেছিল। কমার্সের ছাত্র, বিএ পাশ করার পরে বসে থাকতে হয়নি। যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হলো সুধাদিকে। 4 বছরের একটি শিশু আর অবুঝ ননদকে নিয়ে তিনি হাবুডুবু খেতে লাগলেন। ননদের আদেশে কঠোর বৈধব্য পালনও আরেক শাস্তি। আজ অমাবস্যা, কাল পূর্ণিমা, পরশু একাদশী, পরের দিন অম্বুবাচী, লেগেই আছে একটা না একটা। উপোস করতে করতে প্রাণ একেবারে ওষ্ঠাগত। ওই নিয়ে সমস্ত দিন উপার্জনের ধান্দা। মাত্র 31 বছর বয়সে মারা গেছেন বিশ্বজিৎ। কি রেখে গেছে? কিছুই না। সময়ই তো পেল না। সামান্য প্রভিডেন্ট ফান্ডের টাকা। হঠাৎ বহুকাল বাদে এত সব পুরনো কথা কেন আজ মনে পড়ছে কে জানে। সম্ভবত অমলকে দেখে। অমলের বাড়ি গিয়ে অমলের সঙ্গে কথা বলে অমল তাকে বাড়িতে পৌঁছে দিতে বলছিল, সুধাদি, তোমার মনের জোর, তোমার ধৈর্য, তোমার ইচ্ছা শক্তি, তোমার সহিষ্ণুতা, কোনো কিছু যেন তুলনা হয় না। বিশ্বদা চলে যাওয়ার পর মুখ ফুটে কারো কাছে কিছু না বলে না চেয়ে কীভাবে সংসার চালিয়েছ তুমি ছাড়া আমরা কেউ জানতে পারিনি। অভিকে কত যত্নে রেখেছ, কষ্ট করে ভালো স্কুলে পড়িয়েছ। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানো কি সোজা কথা? কি অবলীলাক্রমে ভর্তি করে দিলে। আর তোমার সে আধপাগলা দিদি, ইস, কি শাস্তির না দিয়েছেন তোমাকে। কেবল বলেন হাত ধো, কাপড় ছাড়ো, মাছ ছুঁয়েছু চান করো, গায়ে পেঁয়াজের গন্ধ কেন। আর সে স্যান্ডেল পরা নিয়ে বাব্বা, মাধব তো রেগে অস্থির হয়ে যেত। মনে আছে একবার কয়েকদিনের জন্য তোমার মা তোমাকে নিয়ে গেছিলেন তার কাছে? না বলে আস্তে আস্তে একদিন তোমাদের বাড়িতে অতর্কিতে গিয়ে দেখছিলেন মাছ খাচ্ছ কিনা, চওড়া পাড়ের শাড়ি পরেছ কিনা, কারোর সঙ্গে হাসাহাসি করছো কিনা। উফ, কি ডেঞ্জারাস। আর তুমি ভয়ে একবারে কাঁটা। যে স্কুলে কাজ করতে, মাঝে মাঝে সেখানে গিয়েও তো হানা দিতেন, তাই না? ওরই মধ্যে তুমি কি করে এমএ পাস করলে, বিটি পাস করলে বলো তো? স্কুলে কাজ করতে করতেই তো সব। আর ওই পাগলকে নিয়ে। সুরবালাদি তোমাকে খুব দেখতো তখন। কি ভালোবাসতো অভিজিৎকে, যেন নিজেরই বাচ্চা। ঈশ্বর আজ তোমার সব দুঃখ পুষিয়ে দিয়েছেন অভিজিতের মতো একটি ছেলেকে দিয়ে। কি সুন্দর বাড়ি করেছে, কি সুন্দরভাবে আছো। আমার খুব ভালো লাগছে তোমার সব দুঃখের এই সমাপ্তি দেখে। জানো সুদাদি, জগতে বোধহয় কেউ সুখী নয়। এই যে আমাকে দেখছো, এত অর্থ, বিত্ত, স্ত্রী, পুত্র, একদিন বলবো তোমাকে এর ভেতরে কত যন্ত্রণা লুকিয়ে আছে। আজ শুধু বিশ্বদাই নেই, তা নইলে আর সব তুমি পেয়ে গেছো। অন্য সব দিক থেকে তোমার জীবন এখন শান্তিতে ভরা। মাধব আমাকে নিয়মিত চিঠি লেখে, সব লেখে। ওর চিঠিতে আমি তোমার সব খবর পাই। বাড়ির দরজায় নামিয়ে দিতে বলল, অভিকে বলো আমি কাল বিকেলে আসবো, ও যেন বাড়ি থাকে। বাচ্চা বউ যেন থাকে, হুট করে যেন বেরিয়ে না যায়। চলি। হাত নেড়ে গাড়ি ঘোরালো। সুধাদি দরজার কড়া নাড়লেন। অন্ধকারে ডুবে আছে বাড়িটা। সহসা চোখ ছাপিয়ে জল এলো। পুরনো পরিচারিকা সুরবালা দরজা খুলে দিয়ে বলল, তোমার অনেক রাত হলো মা। সুধাদি বললে, হ্যাঁ রে, অমল কি আর সহজে ছাড়তে চায়? জানিসই তো, অমল মাধব আমার জোড়া ভাই। সুরবালা বলল, খোকা আর বৌদি এসেছিল। এসেছিল আবার চলে গেল? তো কবে বাড়ি আসছো ওরা? ঘরে যেতে যেতে পা থামল তাঁর। সুরবালা ইতস্তত করে চুপ করে রইল। সুধাদি বসবার ঘরেই বসে পড়লেন। সজল চোখ চকচক করল খুশিতে। আবেগ ভরা গলায় বলল, আর আমার মানিক সোনাটা, ওকেও এনেছিল তো? 15 দিন হয়ে গেল ওরা বাড়ি ছাড়া। আমি আর টিকতে পারছি না। আগে ছিল শুধু খোকা, এখন খোকার বউ, খোকার ছেলে। ওরা না থাকলে মনে হয় সমস্ত জগৎটাই বুঝি আঁধার হয়ে গেছে।
এবার তোকে বলি সুরবালা, আমি গিয়েছিলাম ওর বাপের বাড়ি। ও গিয়েছিলে? কই আমাকে বলনি তো? শুনলে যদি রাগ করিস, তোর তো আবার সবসময় আমার উপর সর্দারি করা একটা স্বভাব। ভেবেছিলাম সেদে সুদে নিয়ে আসবো। তা কি বললো তোমাকে? ওটা ছিল না। সুমনার মা বললেন, তিনি কিছু জানেন না ওরা কোথায় গেছে, তবে ফিরতে রাত হবে। জানিস, বাচ্চাটার জন্য মনটা কেমন হু হু করছিল রে। দেখলাম তাকেও নিয়ে বেরিয়েছে। বৌদির মা তোমাকে নিশ্চয়ই খুব আদর যত্ন করলেন? আদর যত্ন আবার কি করবেন, ওই ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে যা একটু কথা, ব্যস্ত ছিলেন নিশ্চয়ই। সুরবালা চুপ করে থেকে বলল, সব অশান্তির মূল ওই বৌদির মা। এসব কি বলছিস তুই? গুরুজনদের বিষয়ে এই ধরনের কথা আমি ভালোবাসি না সুরবালা। সুরবালা আর্দ্র গলায় বললে, উনি জেনে শুনে তোমাকে সব বাজে কথা বলেছেন। মানে? মানে বৌদি নতুন বাড়ি নিয়েছে নিউ আলিপুরে, ওনাদের বাড়ির কাছেই। কে বলল? উত্তেজনায় উঠে দাঁড়ালেন। কেন, বৌদি নিজেই তো বলল। কি বলল? বলল নিউ আলিপুরে খুব ভালো বাড়ি পেয়েছে, 4 দিন আগে সেখানে চলে গেছে। বৌদির মাই খুঁজে দিয়েছেন সে বাড়ি, গুছিয়েও দিচ্ছেন তিনি। আর এখানে বৌদির যা যা জিনিসপত্র আছে, কাল বেলা 10টায় লরি আসবে, আমরা যেন সব দেখে শুনে তুলে দিই, এ কথা বলতেই এসেছিল। সুধাদির খুশির চকচকে চোখ মাছের চোখের মতো নিষ্প্রভ হয়ে গেল। আস্তে আস্তে বললেন, ও। সক্রোধে সুরবালা বলল, তোমার মতো মানুষকে যে আদর করে না, তার চেয়ে মন দামে কিচ্ছু ভাবতে পারি না। তোমার সঙ্গে যে ঝগড়া করতে পারে, তার চেয়ে বড় ঝগড়াটে আর কেউ আছে বলে আমি মনে করি না। বৌদি আরো কি বলল জানো? কি বলল? তুমি আমাদের ওখানে চলো সুরবালা, তোমার মতো একজন বিশ্বস্ত লোক না থাকলে কার ভরসায় আমি টুকলুকে রেখে বেরোবো? তোমার দাদাকে মানুষ করেছো, এখন টুকলুকে মানুষ করো। শোনো কথা। আবার কি বলে জানো? বলে, মা তোমাকে যা দেন তার চেয়ে অনেক বেশি দেব। ও। আমি না বলে পারলুম না। বৌদি, ঝগড়া তো তোমার আমাকে নেই, তবে আবার এখন আমাকে নিতে চাও কেন? কি হাসি বৌদির। বলে, হ্যাঁ ও সব ঝগড়া তো দুদিনের, ও আমি সব ভুলে গেছি। মোট কথা, তুমি যদি কাজ করো আমার কাছে, আমি তোমাকে দেড়া নয়, দ্বিগুণ মাইনে দেব। তোমার দাদাবাবুর আরো অনেক উন্নতি হয়েছে, আরো অনেক মাইনে বেড়ে গেছে। আমাদের গাড়ি দেখেছো? আপিস থেকেই গাড়ি দিয়েছে। গাড়ি? সুধাদির মুখ থেকে শব্দটা স্খলিত হলো। হ্যাঁ, মস্ত গাড়ি। হঠাৎ কেঁদে ফেলল সুরবালা। আর কেউ না জানুক, আমি তো জানি কি কষ্ট করে তুমি খোকাকে বড় করেছ। খোকার চাকরি পাওয়ার ভরসায় কিভাবে ধার দেনা করে বাড়ি তুলেছ, ঘটা করে বউ ভাত করেছ। সুধাদি ধীর পায়ে হেঁটে বাথরুমে গেলেন। বাথরুমের উল্টো দিকে করিডোরের ওপিঠে সুরবালার ছোট্ট শোয়ার ঘরটি বেশ সুন্দর দেখাচ্ছে, খুব গুছিয়ে রাখে সুরবালা। এ ঘরটা ওকে খোকা তুলে দিয়েছিল। আত্মীয়রা ভাবেন গোটা বাড়িটাই খোকার তৈরি, আসলে তা নয়। বাড়িটা তিনিই তুলেছেন, প্রভিডেন্ট ফান্ডের সব টাকায় ঢেলেছেন এই ইট সিমেন্টের তলায়, তার উপরে ব্যাংক লোন তো আছেই। খোকা বলেছিল, আমি চাকরি পেয়ে গেছি, এখন আর ভয় কি, তার আমিই শোধ করে দেব, তুমি একটুও ভাববে না তা নিয়ে। বাড়িতে দোতলায় মাত্রই একখানা বড় ঘর। অভিজিতের বিয়ের কথা ভেবেই তুলেছিলেন সেটা। ঘর, বাথরুম, ঢাকা বারান্দা, খোলা বারান্দা, মাঠের মতো ছাদ, আবার বাগানও করেছেন ছাদে। সবই ভাবি বইয়ের কল্পনায়। সে সেখানে স্বাধীনভাবে থাকবে, আরাম করবে, ছাদে বেড়াবে, কত কি যে ভেবেছেন। নিচে নিজের জন্য একখানা মাঝারি সাইজের ঘর, একখানা বসবার ঘর সংলগ্ন খাবার জায়গা, এই করতেই প্রাণান্ত। রাগ করে খোকা বলেছিল, তুমি তো বেশ মা, মিছিমিছি দোতলার উপর এত খরচ করলে, আর এদিকে সুরবালাদের একটা আলাদা ঘর হলো না। সুরবালা দিয়ে আমাদের যা করেছে, আমরা যেন কখনো তা ভুলে না যাই।
মাসের পর মাস খেয়ে না খেয়ে, মাইনে না নিয়ে এখানে পড়ে থেকেছে। আর আজ আমি চাকরি পেয়েছি, তুমি বাড়ি করেছ, আর সুরবালাদির একটা আলাদা ঘর হলো না? এখনো সুরবালাদি ওই বসার ঘরে মাদুর পেতে ঘুমোবে? সেই সময়ে খোকা ১ বছরের জন্য একটা ট্রেনিংয়ে বিলেত যাচ্ছিল। সুধাদি এতদিন পর্যন্ত ধরে রাখা তার শেষ গয়না, সোনার মোটা বালা দুটো আর মোটা একছড়া হার বিক্রি করলেন যাবার টিকিট কিনে দিতে। আসার খরচ কোম্পানি দিয়েছিল। বালাজোড়া মৃত শাশুড়ির রেখে যাওয়া চিহ্ন, আর হারটা বিবাহের প্রথম বছর বিশ্বজিতের উপহার। দিদিকে লুকিয়ে এটা কিনেছিল সে। রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে পড়িয়ে দিয়েছিল। দিদি জানলে আর রক্ষা ছিল নাকি? কখনো কখনো পিত্রালয়ে গেলে রাস্তায় বেরিয়ে গলায় দিতেন, আবার বাড়ি এসে লুকিয়ে রাখতেন। অর্থাভাবের ভীষণ চাপেও এ দুটো গয়না তিনি কিছুতেই প্রাণে ধরে বিক্রি করতে পারেননি। সেবার করলেন, সার্থকও হল। ফিরে এসে অভিজিৎ এক লাফে অনেক উঁচুতে উঠে গেল। আজকের এই আরও উন্নতি এবং গাড়িও সেই বিলিতি ট্রেনিংয়েরই জোর, এবং একথা খোকা জানতো বলেই সাহস করে ঝাঁপিয়ে পড়ে আরও কিছু ধার করে তুলে ফেলল সুরবালার ঘর। তক্তপোষ কিনে দিল, আলনা কিনে দিল, আর বিছানা ঢাকবার জন্য বেড কভার। সুরবালা এ বাড়িতে আজ আসেনি। স্বামী মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল। বয়স আর কত তখন? 17-18 বেশি হবে না। মেদিনীপুর থেকে জ্যাঠতুতো ভাই সন্তু এসে দিয়ে গেল। খোকার জন্য সুধাদি লোক খুঁজছিলেন। ও আসবার 11 মাস বাদে মারা গেল বিশ্বজিৎ। সেই থেকে সে আছে এখানে, সুখের চেয়ে দুঃখের সঙ্গেই বেশি। সুরবালা এখন এই বাড়িরই একজন। অবসর সময়ে একটু একটু লেখাপড়াও শিখেছিলেন তাকে। খোকার বিয়ের সময় কি ব্যস্ততা তার! বউ সুন্দর হয়েছে, গর্বে আর পা পড়ে না মাটিতে। দশভুজা হয়ে খাটছে সে, সব দিকে তার চোখ, সেই কর্ত্রী। আনন্দে আহ্লাদে একেবারে থই থই। খোকার বিয়ে, সে কি সোজা কথা? খোকা তার নয়নের মণি, তার বঞ্চিত জীবনের সফলতা। কিন্তু সুমনা তার সে আনন্দে অচিরেই জল ঢেলে দিয়েছিল। তাদের দুঃখের দিনের এই আত্মীয়টিকে সে পছন্দ করতে পারেনি। ঝিয়ের মতো থাকছে না, সেটাই তার অভিযোগ। অভিজিৎ যখন চিরকালের অভ্যাস মতো সুরবালা 2 কাঁধে 2 হাত রেখে অসময়ে চায়ের জন্য খোশামোদ করত, সুমনা রেগে যেত। ঘাড় বেঁকিয়ে চোখ তেরচা করে বলতো, তোমাদের ভাবভঙ্গি দেখে আমি অবাক হয়ে যাই। মনে হয় না এটা কোনো একটা ভদ্রলোকের বাড়ি। মনে আছে, বিয়ে হয়ে এসেই সুমনা যখন সুরবালাকে নাম ধরে ডেকে হুকুমের সুরে ফরমাস করত, সুধাদির খুব খারাপ লাগতো শুনতে। একদিন বলেও ছিলেন, খোয়াকে 4 বছর বয়স থেকে মানুষ করেছে, ও ঠিক এবারে ঝি নয়, তুমি ওকে সুরবালাদি বলে ডেকো। বড় চোখ আরও বড় করে টান টান গলায় সুমনা জবাব দিয়েছিল, এসব ঢং আমার ভালো লাগে না। ঝি চাকরের সঙ্গে এই ধরনের মেলামেশায় আমি অভ্যস্ত নই। আমাকে না শিখে বরং ঝিটি কি বলা হোক না। ওই যেন এখন থেকে অভিজিৎকে আর খোকা খোকা না করে দাদাবু বলে ডাকে। যত সব বিশ্রী ব্যবহার। দুবদাপ পায়ের শব্দ করে দোতলায় চলে গেল। সঙ্গে সঙ্গেই অভিজিৎ নেমে এলো। ভুরু কুঁচকে বলল, মা, কি হয়েছে? তুমি কি বলেছ? সুমনা কাঁদছে। তুমি নিজের ইচ্ছে, নিজের রুচি অন্যের উপর চাপাতে চাও কেন? আমি লক্ষ্য করেছি সুরবালা আসপর্দা বড় বেশি বেড়ে গেছে। সত্যিই তো, আমাকে খোকা খোকা করা ওর উচিতই নয়। রীতিমতো খারাপ লাগে ওদের বাড়ির লোকের সামনে এসব শুনতে। ওরা আমাদের চেয়ে অনেক বেশি সম্ভ্রান্ত। সুধাদির মুখে আর কথা সরল না। সুরবালাও দরজা ধরে দাঁড়িয়ে চুপ। এটা শুরু। তারপরে ঘনাঘনই এরকম অশান্তি চলতে চলতে টুবলো হওয়ার পরে চরমে উঠল। সুধাদি চাকরি করেন, দিনে রাত্রে বাচ্চা রাখতে পারেন না, মুখ ভার সুমনার। তার শুয়ে বসে আলস্য করার ব্যাঘাত ঘটে। ছেলে রেখে যখন তখন মায়ের কাছে চলে যেতে পারে না, রেগে যায়। কিন্তু সুরবালা যখন ব্যাকুল আগ্রহে দুহাত বাড়িয়ে কোলে নেয়, আদর করে,
সেটাও তার ভালো লাগে না। তেরছা চোখে তাকিয়ে বলে, ছাড়ো ছাড়ো, ওরকমভাবে চেপে ধরো না তো, গলা টিপছো কেন? যা নোংরা তুমি, সারাক্ষণ তো পান খাচ্ছ। ডেটল দিয়ে হাতটা না ধুয়ে ওকে ছোবে না, দয়া করে কাপড়টা একটু ছেড়ে নিও। কি শিক্ষা সব! হঠাৎ একদিন রেগে গেল সুরবালা। এই বাড়ির মেয়ে হয়ে যাওয়া হৃদয়ে অত্যন্ত আঘাত লাগলো তার। সুধাদির নিষেধ শাসন ভুলে গিয়ে বলল, ওর বাবা 4 বছর বয়সে আমি এই বাড়িতে এসেছি, বাচ্চা কিভাবে ধরতে হয় করতে হয় আমি জানি। কাঁদলে তো তুমি কোনোদিন শান্ত করতে পারো না, আমার কোলে এলেই তো শান্ত হয়। রাগে লাল হয়ে সুমনা বলল, ছোট লোকের সঙ্গে আমি তর্ক করতে চাই না। সুরবালাও ছাড়ল না, বলল, দেখো, ছোট লোক করো না, ওটা কারো গায়ে লেখা থাকে না। খোয়াকে জিজ্ঞেস করে দেখো, কার কাছে সে খেত, শুতো, ঘুমোতো, কাকে না দেখলে সে কেঁদে বাড়ি মাথায় করতো, আর তার ছেলেকে আমি ধরতে পারবো না? তুমি চুপ করবে? প্রায় চিৎকার করে উঠল সুমনা। একটা ঝি, তার এত সাহস! আমি আজই এর একটা হেস্তনেস্ত করবো। অভিজিৎ, অভিজিৎ! নিজের অফিসে যাবার আগে ছেলেকে টাটকা মাছ ভাত খাইয়ে অফিসে পাঠাবার বন্দোবস্ত করতে করতে ব্যস্ত সুধাদি প্রমাদ গুনলেন। সুমনা উপরে উঠে যেতেই চাপা গলায় বললেন, আবার একটা গোলমাল বাঁধারি তো? আমি বাঁধালাম? সব শুনেও তুমি কথা বলছো? সুরবালা উত্তেজিতভাবে বড় বড় নিঃশ্বাস ফেলছিল। এই সেদিনের খোকা, তার বউ আমাকে সবসময় চোর বলবে, ঝি বলবে, ছোট লোক বলবে, আর তুমি তাকে কিছু না বলে উল্টে আমাকে শাসন করছো। কিসের ভয়ে তুমি এমন করো শুনি? সারা সংসার মাথায় করে রেখেছো, বাড়ি তোমার, খরচ তোমার। মা! নেমে এলো অভিজিৎ। ডাক শুনে বুকের মধ্যে ধরফর করতে লাগলো সুধাদির। ছেলে দরজায় এসে দাঁড়িয়ে বলল, উস্কে দিয়ে চুপচাপ ভালো মানুষের মতো রান্না করছো? এভাবে এত অপমান সহ্য করে আর আমরা থাকতে পারবো না এখানে। পাংশু মুখে মাছ ভাজা উল্টোতে উল্টোতে সুধাদি বললেন, এসব তুই কি বলছিস খোকা? যা বলছি খুব ভালোই বুঝতে পেরেছো তুমি। ওই সরল সরল ভাব দিয়ে আর না বোঝার ভান করো না। কি সাহসে সুরবালা সুমনাকে অপমান করে শুনি? তুমিই তাকে প্রশ্রয় দাও, উত্তেজিত করো, কাঠিটি তুমিই নাড়ো। সুধাদি ফিরে দাঁড়ালেন, বেদনাবিদ্ধ গলায় বললেন, আমাকে তোদের যা খুশি তাই বল, কিন্তু সুরবালাকে বললে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। সুরবালা না থাকলে তোকে নিয়ে এই সংসারে আমি ভেসে যেতাম। তুই জানিস না ও কি করেছে আর না করেছে? তোর হৃদয় তুই আজ কার কাছে বন্ধক রেখেছিস? সুমনা তীর বেগে নেমে এলো। বেশ তো, তাহলে সুরবালাকে নিয়েই থাকো। আমার মা আমাকে ঘর দেখে বিয়ে দেয়নি, বর দেখেই দিয়েছে। তা নইলে যার মা ছেলে মানুষ করার জন্য বাড়ি বাড়ি মিষ্টি তৈরি করে নিয়ে গিয়ে বিক্রি করে, তার বাড়িতে কখনোই আমি আসতাম না। সুরবালার সমকক্ষ তুমি হতে পারো, আমি পারি না। অভিজিৎ, আর এক দণ্ড আমি এখানে থাকবো না। এই বেহালা রিফিউজি পাড়ায় রিফিউজ হয়ে থাকতে আমার এতটুকু ইচ্ছে করে না। চলে গিয়েছিল তারা। গার্ডেন নিচের ইঞ্জিনিয়ার সাহেব, অভিজিতেরও নিশ্চয়ই খেটে খাওয়া উদ্বাস্তু মায়ের নিম্ন মধ্যবিত্ত পাড়ার বাড়িতে থেকে বমি না আসুক লজ্জা করছিল। এই সুযোগে নিজের মনোমতো জায়গায় মনোমতো ভঙ্গিতে থাকতে চলে গেল। সে তো ভালোই কথা, কিন্তু তা বলে এভাবে? সুধা দিয়ে অত রাত্রে প্রচুর জলে স্নান করে এসে পা মুছে বিছানায় উঠলেন। সুরবালা বসেছিল, বললেন, যা শুয়ে পড়গে। সুরবালা বলল, আমার জন্যই তোমার যত কষ্ট। চোখে হাত চাপা দিয়ে আলো আড়াল করে শুয়ে পড়ে সুধাদি বললেন, তা যে নয়, সে তো সুমনা তোকে জানিয়েই গেছে। কি জানালো? হ্যাঁ, আমি আর তোকে কত টাকা মাইনে দিই? ওকে এখন এত উপযুক্ত যে তোর মতো একজন আয়ার জন্য অনেক বেশি টাকাই সে খরচ করতে পারে। আজকাল ভালো কাজের লোক পাওয়া বড় কঠিন। তুই বরং ওখানেই চলে যা, ওদের সুবিধা হবে। তোরও তো একটা ভবিষ্যৎ আছে। আর তুমি দেখ, খোকার ভরসায় তোর মাইনে
হঠাৎ যত টাকা বাড়িয়ে দিয়েছিলাম, ধারে দেনায় একা আকণ্ঠ মানুষ, এখন তার অর্ধেকও দিতে পারবো কিনা সন্দেহ। কেন, আমার শরীরে কি ক্ষমতা নেই? আমিও কি চেষ্টা করলে আয় করতে পারি না? আমি শুধু ঠিকের কাজ করলেই মাসে অনেক টাকা রোজগার করতে পারি। ওই তো উল্টো দিকের বাংলো বাড়ির বাচ্চা দুটো দেখার জন্যেই ওরা একটা আয়াকে 450 টাকা মাইনে দেয়। সে চলে গেছে, তুমি অনুমতি করো না আমি সেখানে কাজে লাগি। খুব ভালো। সুধাদির বিষণ্ণ গলা পরবার থেকে ভেসে এলো। সুরবালা, তুই সেখানেই যা, তুমি তো কাছাকাছি থাকবি, হয়তো দিনান্তে একবার দেখতে পাবো তোকে। দিনান্তে কেন মা, আমি তো বাড়িতে থেকেই কাজ করব। ওরা মাইনে বেশি দেবেন, কিন্তু খাওয়া দেবেন না। তা হোক, আমি ভেবে দেখেছি তোমার টাকায় আমাদের মা মেয়ের দিব্যি চলে যাবে, আর ওই টাকাটা দিয়ে আমরা ধার শোধ করব। সুধাদির পায়ে মাথা রাখলো সুরবালা। সুধাদি চোখ থেকে হাত সরালেন। কি বললি? কোন টাকা দিয়ে ধার শোধ করবি? সুরবালা গাঢ় গলায় বলল, শুধু খোকাই কি তোমার ছেলে? আমি কি তোমার মেয়ে নই? আমার কি কোনো অধিকার নেই তোমার উপর? খোকার টাকায় ধার শোধ হতে পারলে আমার টাকায় কি তা হতে পারে না? সুধাদি উঠে বসে তাকে দু হাতে জড়িয়ে ধরে ক্রন্দন বিজড়িত স্বরে বললেন, সুরবালা, তুই আমার মেয়ে নোস, তুই আমার মা। মায়েরা শুধু তার সন্তানের জন্য তোর মতো করে ভাবতে পারে রে। একটা কঠিন শুষ্ক দুঃখকে আর্দ্র করে এতক্ষণ পরে সুধাদির দু চোখ থেকে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো। বন্ধুরা, আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেন, আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন ও শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আসি বন্ধুরা, নমস্কার।